আসসালামু আলাইকুম বন্ধুরা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এক নতুন যুগের প্রতিশ্রুতি নিয়ে, উন্নয়ন, গণতন্ত্র এবং সুশাসনের স্বপ্ন দেখিয়ে। সারা দেশের মানুষ ভবিষ্যৎ নিয়ে আবার আশাবাদী হয়ে ওঠে। কিন্তু সেই স্বপ্নের আড়ালে কি চলছিল? একদিকে দৃষ্টিনন্দন অবকাঠামো আর প্রযুক্তির ঝলক, অন্যদিকে গুম, দুর্নীতি আর রক্তমাখা বিচার বহির্ভূত হত্যার কাহিনী। এই শাসনের গল্প কি শুধুই উন্নয়নের, নাকি ক্ষমতার আড়ালে অন্ধকারের এক রহস্যময় অধ্যায় যা থেকে কেউই রেহাই পায়নি? অগ্রগতির প্রাথমিক প্রতিশ্রুতি শীঘ্রই ভয়ের মধ্যে রূপান্তরিত হয়। পর্দার আড়ালে মানবাধিকার লঙ্ঘনের একটি ঢেউ শুরু হয়। ক্ষমতায় আসার পরে শুরুতেই তারা বিডিআর বিদ্রোহের নামে একটি পরিকল্পিত সেনা হত্যাকাণ্ডের নীল নকশা প্রণয়ন করে। আওয়ামী লীগ হলো এমন একটা দল যারা ক্ষমতায় থাকার জন্য বিডিআর বিদ্রোহের মতো প্লট প্ল্যান করেছে এবং সেটা এক্সিকিউট করতে পেরেছে। শুধু তাই না বন্ধুরা, সেই ঘটনার তদন্ত কোঅর্ডিনেটর সেনা কর্মকর্তাকে তারা আয়নাঘরে রেখে দিতে পেরেছে 16 মাস। মাদক বিরোধী অভিযানকে অপরাধ নির্মূলের প্রচার হিসেবে ঘোষণা করা হয়েছিল, তবে এটি দ্রুত মারাত্মক আকার ধারণ করে। কয়েক সপ্তাহের মধ্যে 100 জনের বেশি মানুষ নিহত হয় এবং অনেকে অভিযোগ করেন যে সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা সন্দেহভাজন অপরাধীদের বিচার ছাড়াই হত্যা করছে, এমন দাবি নিয়ে সোশ্যাল মিডিয়া জ্বলে ওঠে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যাদের শাসন আমলে ব্লগার হত্যার প্লট হয় এবং সেটা এক্সিকিউটও করা হয়। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রবর্তিত হয় মূলত সাইবার অপরাধ মোকাবেলা করার জন্য, কিন্তু দ্রুত এই আইনটি সরকার বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য ব্যবহৃত হয়। সোশ্যাল মিডিয়া পোস্ট বা সরকারের সমালোচনামূলক খবরের জন্য সাংবাদিক কর্মী এবং সাধারণ নাগরিকদের কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রচিন্তা নামের একটি সংগঠনের সদস্য দিদারের কথায় ডিজিটাল নিরাপত্তা আইনটি সরকারের সমালোচকদের কণ্ঠরোধ আর ভয় দেখানোর এক হাতিয়ারে পরিণত হয়েছে। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক, রাজনীতিক, শিল্পী, অভিনেতা, চিত্র পরিচালক, গার্মেন্টস কর্মী থেকে শিক্ষক, ছাত্র পর্যন্ত আসামি হয়ে জেল খেটেছেন। রাজনৈতিক প্রতিপক্ষে নির্মূল করা আওয়ামী লীগের শাসনের একটি মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয়, যা আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হয়। অন্যদিকে জামাত ইসলামের নেতাদের যুদ্ধ অপরাধের অভিযোগে ফাঁসি দেওয়া হয়, যা অনেকের মতে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। 16 বছরে 700 এরও বেশি মানুষকে গুম করেছে, কেউ তাদের টিকিটিও ছুঁতে পারেনি। আওয়ামী লীগের শাসনকালে দেশের অবকাঠামো প্রকল্পগুলোর সঙ্গে সঙ্গে দুর্নীতি ছিল ব্যাপক। পদ্মা সেতু এবং ঢাকা মেট্রো রেল প্রকল্পের মধ্যে বড় আকার অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও সাধারণ মানুষের জীবনমানের কোনো উন্নতি ঘটেনি, অর্থনৈতিক বৈষম্য আরও বেড়েছে। এটাই হচ্ছে সেই দল যাদের আমলে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত কর্মকর্তাকেও ডিজিএফআই তুলে নিয়ে যায়। এটাই সেই দল যারা 15 বছরে 12 লাখ কোটি টাকা লুট করেছে, কেউ কোনো চুলও ছিঁড়তে পারেনি। শিক্ষার্থীদের আন্দোলনগুলি দমন করার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নির্দয়তা ছিল ভয়াবহ। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে কঠোর পুলিশ ব্যবস্থা নেওয়া হয়। টিয়ার সেল, রাবার বুলেট এবং লাঠিচার্জ। ছাত্রদের নির্যাতনের এই দৃশ্য বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, যা সরকারের মানবাধিকারের প্রতি অবজ্ঞা প্রকাশ করে। Now, dozens of protesters have been hurt by tear gas and rubber bullets over the past few days. সর্বশেষ গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে 2000-এরও বেশি মানুষ হত্যা করেছে নির্দ্বিধায়, আত্মবিশ্বাসের সঙ্গে। 2024 সালে কোটা সংস্কার আন্দোলন ছিল আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, যেখানে শিক্ষার্থীদের সহিংসভাবে দমন করা হয়। অনেক শিক্ষার্থী গ্রেফতার হয়, নিখোঁজ হয় এবং আন্দোলনের সময় বহু মানুষ আহত হয়। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন একদিকে যেমন দেশের কিছু অর্থনৈতিক অগ্রগতির প্রতীক, তেমনি ছিল মানবাধিকার মারাত্মক অবক্ষয়, রাজনৈতিক প্রতিহিংসার জ্বালা এবং ক্ষমতার অন্ধকার অধ্যায়। ইতিহাসের এই অধ্যায়টি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরকাল একটি কালো অধ্যায় হিসেবে থাকবে। দেশের শাসক হিসেবে জনগণের নিরাপত্তা, অধিকার এবং সুশাসন নিশ্চিত করা সবচেয়ে বড় দায়িত্ব, কিন্তু আওয়ামী লীগ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এখন সময় এসেছে বর্তমান সরকার ও শাসনকর্তাদের
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করা। দেশবাসীর আশা আপনারা সেই পরিবর্তনের সূচনা করবেন। এই প্রতিটি তথ্য এখন মিডিয়ায় অ্যাভেলেবল। তারপরও আমরা যদি বলতে যাই, এরা এমনই একটি দল এই সমস্ত কিছুকে প্রোপাগান্ডা বলে বুক চিতিয়ে চলে। এরা স্বাভাবিক কোনো রাজনৈতিক দল না। এটি অন্তত বুঝুন, গত 15 বছরে সারা বাংলাদেশের সমস্ত অর্থলোভী ক্রিমিনালদের নিয়ে তারা দল গড়েছে, যাদের বৃত্ত এখন বিলিয়ন বিলিয়ন ডলার। এই দলের বয়স 75, আর যারা মাঠে তাদের মোকাবেলা করেছেন তাদের বয়স হয়তো 26। জুলাইয়ে এই ক্রিমিনালদের অর্থ এবং অস্ত্রের মোকাবেলা করেছেন খালি হাতে বুক পেতে দিয়ে। এখনও এই বিলিয়ন ডলার ক্রিমিনালদের আপনাদের মোকাবেলা করতে হচ্ছে ফুটা পকেটে। আপনারা এই মাফিয়াদের প্রফিট মানির সামনে সরাসরি প্রতিবন্ধকতা। কাজেই আমাদের যুদ্ধটা সহজ সরল রৈখিক না। বুঝতে পারছেন তো? জুলাই হত্যার পর দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের প্লটে ছিল হিন্দু বাড়ি এবং মন্দির ভাঙা, আহমদিয়া এবং মাজারের উপরে আক্রমণ, জঙ্গি উত্থানের ভয় সৃষ্টি করা, প্রশাসনিক স্থবিরতা তৈরি করা। এই সবই তারা এক্সিকিউট করে ফেলেছে, একটা ছাড়া, ব্লগার হত্যার মতো একজন সামনের সারির বুদ্ধিজীবী হত্যা। যারা বেরিয়ার বিদ্রোহের মতো প্লট এক্সিকিউট করতে পারে, তারা পারে না এমন কোনো ক্রিমিনাল কাজ নেই। সামনে যা কিছু ঘটতে দেখছি তার সমস্তটাকেই আওয়ামী মাফিয়া সেটআপের মাস্টার প্ল্যানের অংশ মনে করছি আমি। শুধু কার্যকর করার চরিত্রগুলো হয়তো পরিবর্তিত হচ্ছে। ঘটমান বাস্তবতাকে শুধু চক্রান্ত তত্ত্ব বলে উড়িয়ে দেয়া এখন আত্মঘাতী রাজনীতি হবে। এই সবই বাস্তবায়িত হওয়া চক্রান্ত। কোনো ঘটনাই বিচ্ছিন্ন র্যান্ডম ভাবে ঘটছে না। এদের সাথে লড়ার একমাত্র উপায় হলো এদের চক্রান্ত আগাম বুঝতে পারা। কাজে আমাদের সামনে উপায় একটাই, মানুষের ইচ্ছাকে সামনে রেখে মানুষের মধ্যে লোহার মতো কঠিন ঐক্য প্রতিষ্ঠা করা। এই কথা বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।